চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শরীফ কিশোরের কাছে। আবার আপনার কাছে ফেরত এলাম। তো যেমনটা শুরুতেই বলছিলাম যে আজকে অনেক গান শুনবো, আড্ডা হবে, কিন্তু আড্ডাটা শুরু করতে চাই আপনার কণ্ঠের একটি গান শুনে। কোন গানটা প্রথমেই শোনাচ্ছেন? আমার সদ্য রিলিজ হওয়া দুঃখ আরো বেশি নামক একটি গান, আশা করছি ভালো লাগবে। শুনে ফেলি। দেশ বিদেশে ঘুরে ফিরে আবার যখন আসি, দুঃখের দিকে চেয়ে দেখি আমার দুঃখ আরো বেশি। দুঃখের দিকে চেয়ে দেখি আমার দুঃখ আরো বেশি। দেশ বিদেশে ঘুরে ফিরে আবার যখন আসি, দুঃখের দিকে চেয়ে দেখি আমার দুঃখ আরো বেশি। দুঃখের দিকে চেয়ে দেখি আমার দুঃখ আরো বেশি। এই দুনিয়ায় ধন সম্পত্তি আছে রাশি রাশি, দুঃখ আমায় ভালোবেসে থাকে পাশাপাশি। এই দুনিয়ায় ধন সম্পত্তি আছে রাশি রাশি, দুঃখ আমায় ভালোবেসে থাকে পাশাপাশি। দূর বিদেশে খুঁজে আমি গো কেহ পাইলাম না আর সাথী, দুঃখের দিকে চেয়ে দেখি আমার দুঃখ আরো বেশি। দুঃখের দিকে চেয়ে দেখি আমার দুঃখ আরো বেশি। দেশ বিদেশে ঘুরে ফিরে আবার যখন আসি, দুঃখের দিকে চেয়ে দেখি আমার দুঃখ আরো বেশি। দুঃখের দিকে চেয়ে দেখি আমার দুঃখ আরো বেশি। থ্যাংক ইউ। বাহ, অসাধারণ। এটা তো একটা লোকসঙ্গীত ছিল। হ্যাঁ, তো লোকসঙ্গীত। লোকসঙ্গীতের চর্চাটাই আপনি বেশি করে থাকেন। ছোটবেলাতে করেছি, ক্লাসিক্যাল করেছি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি তালিম নিয়েছি, কিন্তু ওইগুলোতে আমার মন বসছিল না ছোটবেলা থেকেই। আর সিলেটের মানুষ তো, বিশেষ করে আমরা সবাই সিলেটে যারা আছি আমরা লোকসঙ্গীতেরই মানে দাসত্ব করি বেশি। সিলেট তো আসলে একটা গানের শহরই, সেখানেই বেড়ে ওঠা। আমাদের আছেন হাসন রাজা, রাধারমন, দুরবিন শাহ, শাহ আব্দুল করিম, আর অনেক সাধকদের জন্ম আমাদের সিলেটে। সেই সুবাদে আমরা লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট বেশি। পারিবারিকভাবে একটা সঙ্গীতের আবহ ছিল, বোঝাই যাচ্ছে আপনার কথা শুনে। তো যদি একটু বলতেন আমাদের। ছোটবেলা আমি দেখতাম যে আমার বাবা গানের যে স্টেজ হতো ওইগুলোতে যেতেন, আর বাসায় এসে টুকটাক গান করতেন, শুনতাম। আমার বড় বোন গান করতেন, আর হাতে করে ওনার কাছ থেকেই। যখন আমি স্কুলে পড়তাম ক্লাস 4-5 এরকম, তো স্কুলে যখন প্রতিযোগিতা হতো আমার বোন আমাকে গান শিখাইতো, লিখে দিত, আমি গাইতাম। বাট আমি যখনই প্রতিযোগিতা করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড একটা না একটা পুরস্কার পেতাম। ছোটবেলা থেকে বোনের কাছে হাতে খড়ি হয়েছে। তো সঙ্গীত যেহেতু আসলে গুরুমুখী বিদ্যা, নিশ্চয়ই আপনারও গুরু রয়েছেন। তো একটু গুরুদের প্রসঙ্গে জানতে চাই। ক্লাস 9-10-এ পড়ি, তখন তো আমার মনে হলো যে, বা আমার ফ্যামিলিরও মনে হলো যে ওস্তাদের কাছে যাওয়া উচিত, এখন তো আর ঘরে বসে থাকা যাবে না। তখন আমি যে প্রথম ওস্তাদের কাছে গেলাম, উনি রানা কুমার সিনহা, সিলেটে বাড়ি, উনি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আচ্ছা। তারপরে ওনার কাছ থেকে তারপরে আমি অংশুমান দত্ত অঞ্জন, আমার যে সেকেন্ড ওস্তাদ, ওনার কাছে গেলাম, ওনার কাছে আমি লোকসঙ্গীত তালিম নিলাম। পরে যখন আরও বেড়ে উঠলাম, তখন আরও একজন বাউল গানের ওস্তাদ, বাউল হেলালুদ্দিন সরকার, ওনার কাছে তালিম নিলাম। পরে আমি ঢাকায় চলে আসার পরে আমি বর্তমানে যার কাছে এখনও তালিম নিচ্ছি, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক জনাব আফতাব মিয়া স্যার, ওনার কাছে। ছোটবেলা থেকে আপনি বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীতের উপর তালিম নিয়েছেন, নজরুলের উপরও তালিম নিয়েছেন, কিন্তু শেষমেশ লোকসঙ্গীতেই আসলে আপনাকে বেশি টানছে মনে হচ্ছে আপনার কথাতে। তো এবং আপনার কাছ থেকে আমরা গানও পেয়েছি অনেক বেশি লোকসঙ্গীত। তো এটা কি আসলে সিলেটে বাড়ি হওয়ার কারণেই কি আসলে একটা অটোমেটিক্যালি এই টানটা চলে আসে? ভিতরের রিদমটা থেকে তো আমরা তো আর বলতে পারি না কি, ভিতরে যে একটা মানুষ আছে, একটা আমাদের আত্মা আছে, এই আত্মার পরিশুদ্ধি হিসাবে কিন্তু আমরা গান করি। তো আমার আত্মাটা মনে হচ্ছে যে না, লোকসঙ্গীতই সব কিছু পায়, ওর প্রাণ ফিরে পাই লোকসঙ্গীতের মধ্যেই। আমার কাছে মনে হয় যে এটাই হবে। অন্য গান শুনি বা গাই, কিন্তু ফিলটা আসে না। এ পর্যন্ত তো আপনার একক মৌলিক গান যেটা, সেটা তো অনেকগুলো রয়েছে। যদি তার ভেতর থেকে উল্লেখযোগ্য কয়েকটির কথা আমাদের বলতেন। আমি 2015 সালে যাই, ওইখানে একটা গান আমি করি যে হঠাৎ করে একটি মেয়ে কল করিল, একটা
আমাদের সিলেটের আঞ্চলিক ফোক গান, গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তারপরে ধারাবাহিকভাবে আমার আরেকটা গান ছিল যে শেখ সাদক মোফাজ্জল ভাইয়ের লন্ডন প্রবাসী, এই গানটাও একটা গান খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল। তারপরে এখন যে গানগুলো করছি মোটামুটি অনেক ভালোই সাড়া পাচ্ছি। তার মানে বলা যায় যে মৌলিক গান আসলে 2015 থেকেই আপনি প্রথম শুরু করলেন। আচ্ছা, তো এই পর্যন্ত তো আসলে প্রত্যেক শিল্পীরই একটা স্বপ্ন থাকে নিজের মৌলিক গান হওয়ার। তো প্রথম যখন সেই সুযোগটা পেয়েছিলেন ওই সময়কার অনুভূতির কথা যদি জানতে চাই। আমার বয়স ছিল প্রায় 17-18 এরকম। তো আমার ইচ্ছে ছিল যে আমাদের যে সিনিয়র ভাই বোন আছেন ওনারা নিজেদের গান, যে এই গানটা কার, অমুকের গান, এই গানটা অমুকের গান, আমার ইচ্ছে হতো যে আমার যদি এরকম একটা গান থাকতো, সবাই বলতো যে এটা শরীফ কিশোরীর গান। তো হঠাৎ করে একদিন এক ভাই, উনি ভালো লিখেন, উনি রাহাত মিয়া ভাই, ওনার বাড়ি হচ্ছে সিলেটে গোলাপগঞ্জ, উনি আমাকে ফোন দিলেন যে একটা স্টেজে গেছিলাম, যাওয়ার পরে ওনার সাথে পরিচয় হয়, উনি আমার গান খুব পছন্দ করেন। পরে হঠাৎ একদিন ফোন দিলেন আমার নাম্বারে যে তোমার জন্য একটা গান রাখছিলাম, তুমি যদি গানটা গাও তোমার কোনটা ভালো যাবে। আমি বললাম যে ভাই এটা মানে কোন ধরনের গান, বলো যে এটা তোমার মৌলিক গান হিসেবে তোমাকে রেকর্ড করাবো, তুমি যদি চাও। তখন তো আমি আসলে অনেক খুশি হলাম, আমার ফ্যামিলিকে বললাম, সবাই বলল যে ঠিক আছে রেকর্ড করে ফেলো। রেকর্ড করলাম, হয়ে গেল। তো এই পর্যন্ত তো আপনার একক অ্যালবামের সংখ্যা 7টি। তো সেই অ্যালবামগুলো প্রসঙ্গে যদি একটু জানতে চাই। এখন তো আর ক্যাসেট বের হয় না, জাস্ট ইউটিউবে বের হয়। তো ইউটিউবে আমার প্রত্যেকটা যে অ্যালবামগুলো আছে, উল্লেখযোগ্য অ্যালবামে 7-8টা করে গান আছে, প্রায় 40টার মতো আছে। কিছু মডেল করা, কিছু হচ্ছে স্টুডিও ভার্সন করা, এইরকম। আমরা আরো গল্প করব, কিন্তু এই মুহূর্তে আরেকটা গান শুনতে ইচ্ছা করছে। অ্যালবামের গানই করছি, মৌলিক গান। ঘরের কোণে ঝড়ো হাওয়া বাতাস যখন আসে, আমি থাকি একা বসে, বন্ধু তোমার আসে। ঘরের কোণে ঝড়ো হাওয়া বাতাস যখন আসে, আমি থাকি একা বসে, বন্ধু তোমার আসে। উতাল পাতাল ঢেউ বুঝে না তো কেউ, উতাল পাতাল ঢেউ বুঝে না তো কেউ, মনেরই যাত না বুঝাই কাহারে। কষ্টের একটা পাহাড় গোড়া হৃদয়ের ঘরে, কষ্টের একটা পাহাড় গোড়া হৃদয়ের ঘরে, কষ্টের একটা পাহাড় গোড়া হৃদয়ের ঘরে, কষ্টের একটা পাহাড় গোড়া হৃদয়ের ঘরে। আমি দুঃখের একটা পাখি, ঝরে চোখের জল, মনে কষ্টের বাঁধ ভেঙে যায় আসে কতই ঢল। আমি দুঃখের একটা পাখি, ঝরে চোখের জল, মনে কষ্টের বাঁধ ভেঙে যায় আসে কতই ঢল। অন্তর দিয়ে ভালোবাসো যারে, অন্তর দিয়ে ভালোবাসো যারে, মন ভাঙায় আগুনে ফেলো না তারে। কষ্টের একটা পাহাড় গোড়া হৃদয়ের ঘরে, কষ্টের একটা পাহাড় গোড়া হৃদয়ের ঘরে। ঘরের কোণে ঝোড়ো হাওয়া বাতাস যখন আসে, আমি থাকি একা বসে, বন্ধু তোমার আসে। উতাল পাতাল ঢেউ বুঝে না তো কেউ, মনেরই যাত না বুঝাই কাহারে। কষ্টের একটা পাহাড় গোড়া হৃদয়ের ঘরে, কষ্টের একটা পাহাড় গোড়া হৃদয়ের ঘরে, কষ্টের একটা পাহাড় গোড়া হৃদয়ের ঘরে। চমৎকার। একটু আগে আপনি বলছিলেন যে আগে যেরকম ক্যাসেট পাওয়া যেত বা সিডি পাওয়া যেত, মানুষ সেগুলো কিনে গান শুনতো। এখন তো আসলে যুগ বদলেছে, এখন সবকিছুই আসলে আমরা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি। তো ইউটিউবের মাধ্যমে দেখা যাচ্ছে যে মিউজিক ভিডিও আকারে এখন মিউজিকগুলো প্রকাশিত হচ্ছে। তো এই যে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হচ্ছে, এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? গান এখন শোনার পাশাপাশি দেখার বিষয় হয়ে গেছে। আসলে যুগ তো পরিবর্তন হচ্ছে, বিশ্বের সব দেশের মতো আমাদের দেশও এগিয়ে যাচ্ছে। তো আগের চেয়ে এখন ভালোই, খারাপ না, কারণ এখন আমরা স্মার্টফোনে চার্জ করলে যে কোনো গান শুনতে পারি, আর যে কোনো শিল্পীকে পাই, হাতের কাছে পাই, এবং কারো একটা জিনিস যদি ভালো লাগে এটা আমরা নিতে পারি খুব সহজেই। আমার কাছে ভালো লাগে। এই পর্যন্ত আসলে আপনারও যে গানগুলো প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হয়েছে কয়টি? মডেল করা
বিভিন্ন মানুষকে দিয়ে বা নিজে মডেল করেছি 10-15-20টার মতো হবে। আপনি তো আসলে গানের শিল্পী, অভিনয় করতে গিয়ে আসলে কোনো ধরনের চ্যালেঞ্জিং এর মুখোমুখি হতে হয়েছিল? এখন তো যারা শিল্পী আছে সবাই চায় যে নিজের গানে নিজে মডেল করি, যেমন আমাদের সিনিয়র শিল্পীরা যারা আছেন সবাই কিন্তু নিজেদের গানই করছেন। তো সেই সুবাদে আমরাও চাই যে আমাদের গান আমরাও করি, কিন্তু লোকসঙ্গীতে আসলে জিনিসটা হয় না যে নিজের গানে অন্য কাউকে মডেল নিয়ে আসাটা। ইদানিং যেটা বুঝতেছি যে না, লোকগানটা হচ্ছে যে গান করবে সে একাই ভালো লাগে। এই জন্য আমি ইচ্ছে করে এখন আউটডোরে শুটিং করলেও একাই করি, কোনো মডেলকে টানি না। মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনি অনেক দিনই আছেন বলতে গেলে, তো সেক্ষেত্রে আসলে বর্তমানে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি কেমন দেখছেন বা আপনার অভিমত যদি জানতে চাই। আমাদের বাংলাদেশ তো শিকড় থেকে কিন্তু মাটির গান, ফোক গানের প্রতি আকৃষ্ট সবাই। আমার কাছে মনে হচ্ছে যে না, লোকসঙ্গীতই ভালো, সবাই লোকসঙ্গীতের প্রতি আকৃষ্ট, লোকসঙ্গীতই করে যাব, এবং যারা দর্শক আছেন সবাই লোকসঙ্গীতই দেখবেন, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই লোকসঙ্গীত শিল্পী। স্টেজ শো তো আপনার করার অভিজ্ঞতা রয়েছে, স্টেজ শোর অভিজ্ঞতা যদি একটু জানতে চাই, আসলে কি ধরনের গানের রিকোয়েস্ট বেশি পেয়ে থাকেন বা আসলে দর্শকদের যে প্রতিক্রিয়া সেটা আসলে কেমন দেখেন? স্টেজ শোতে যখন আমরা বিভিন্ন অঞ্চল ভিত্তিক, যেমন আমাদের সিলেট অঞ্চলে কিন্তু আপনি যখন গানের স্টেজে যাবেন আপনাকে মাস্ট বি শুধু মানে শাহ আব্দুল করিমের গান, পাগল হাসান ভাই মারা গেলেন ওনার গান, রাধারমণ দত্তের গান রিকোয়েস্ট করার জন্য। আর সিলেটের বাইরে যখন ঢাকা কেন্দ্রিক কোনো অনুষ্ঠান হয় তখন তারা বলবেন যে ব্যান্ড গান করতে হবে, ফোকের পাশাপাশি ব্যান্ড করতে হবে, এবং ওনাদের পছন্দের গান যখন করি ওনারা যখন আনন্দ উল্লাস করেন তখন তো অনেক বড় পাওয়া। দেশের বাইরে যখন যাই, আমি তো কিছুদিন আগে দিল্লি গিয়েছিলাম একটা প্রোগ্রামে, তো আমার কাছে মনে হলো যে দিল্লিতে আমি কাকে গান শোনাবো, এখানে তো সবাই হিন্দি গানই শুনতে চাইবে, কিন্তু কিছু ভার্সিটি আছে বাংলাদেশের, এখানে বাংলাদেশে অনেক স্টুডেন্টরাও আছেন, ওনারা যখন যে বাংলাদেশের গান রিকোয়েস্ট করেন বা শুনেন আসলে বোঝাই যায় না যে বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে ছোট্ট ছোট্ট বাংলাদেশ আছে, এটা বোঝা যায় না। দেশের ভেতরে করেছেন এবং দেশের বাইরেও স্টেজ শো করেছেন, তো সেক্ষেত্রে আসলে পার্থক্য কি দেখেছেন? দেশের বাইরে যখন যাই নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারলে অনেক ভালো লাগে এবং মনে হয় যে না একটা কিছু করতে পেরেছি। আর দেশের ভিতরে যখন স্টেজ শো আমরা করি তখন যখন যে দেখি যে না দর্শকদের মন জোগাতে পেরেছি, আমার গানে দর্শক হাততালি দিয়েছে অথবা পিছনে নাচতেছে, এটাই সার্থকতা। এই পর্যায়ে এসে কি স্বপ্ন দেখেন ভবিষ্যতে, আপনি আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চান? যদি আমি আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আপনি কোথায় দেখতে চান? গান নিয়ে তো আসলে স্বপ্ন দেখার কোনো শেষ নাই, আমি শেষ পর্যন্ত দেখতে চাই এটা যে 10 বছর পরের জন্য বলে যায় না একটা শিল্পী ছিল শরীফ কিশোর নামে, ছেলেটা ভালো গাইতো, এতটুকু শুনলে আমি খুশি হব। দীর্ঘদিন দর্শকের মাঝে টিকে থাকা নাকি জনপ্রিয়তা, কোনটাকে আসলে আপনি বেছে নেবেন? জনপ্রিয়তা আজকে আছে কালকে নাই, কিন্তু দীর্ঘদিন টিকে থাকাটা আমি চাই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানটি শেষ করব আপনার কণ্ঠের একটি গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে দেখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন অভিনয়শিল্পী ওরসন ওয়েলেসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একমাত্র প্রতিভাবানেরাই আমাদের প্রতিভা নেই বলে সমালোচনা করে, আমি প্রতিভাবান হলে নিশ্চয়ই সমালোচক হতাম। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমাদের সদ্য প্রয়াত বাউল শিল্পী পাগল হাসান ভাই আমাদের সিলেট তথা সারা বাংলাদেশের গর্ব। তো ওনার অনেক ভালো মানে জনপ্রিয় গান রয়েছেন। উনি মরার আগে কিছুদিন আগে একটা গান রেকর্ড করে গেছিলেন। এই গানটি নিয়ে ওনার অনেক স্বপ্ন ছিল। গানটি হচ্ছে তোর এই গলার মাদুলি বানাইমো। এটা ভিডিও আকারে অলরেডি রিলিজ হয়ে গেছে। তো এই গানটি করার চেষ্টা করছি একটু। তোরে গলার মাদুলি বানাইমো রে, তোরে গলার মাদুলি বানাইমু, তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাইমু গো, দেশবাসী রে জানাইমু, তোরে গলার মাদুলি বানাইমু রে, তোরে গলার মাদুলি বানাইমু। আমায় ছাইরা যাস না দূরে, করিস না তুই ছল, সাত পুরলে পাগল হাসানের তুই মাত্র সম্বল রে বন্ধু, তুই মাত্র সম্বল। আমায় ছাইরা যাস না দূরে, করিস না তুই ছল, সাত পুরলে পাগল হাসানের তুই মাত্র সম্বল রে বন্ধু, তুই মাত্র সম্বল।
তুই চাইলে আগ্রা তাজমহল সুনামগঞ্জে আনাই মুগো, সুনামগঞ্জে আনাই মুহু, তোরে গোলার মাদুলি বানাইমু রে, তোরে গোলার মাদুলি বানাইমু। তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাই মুগো, দেশবাসী রে জানাই মুহু, তোরে গোলার মাদুলি বানাইমু রে, তোরে গোলার মাদুলি বানাইমু রে, তোরে গোলার মাদুলি বানাইমু।